আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সকলে? জি স্যার, আপনি কেমন আছেন? এসডব্লিউ গুলো করছেন? জি স্যার। করি নাই। এসডব্লিউ করতে কোনো সমস্যা হয়েছে? কারো এসডব্লিউ গুলো করতে সমস্যা হয়েছে? না স্যার। স্যার 2 ঘন্টাটা একটু হ্যাঁ, সমস্যা ছিল। বিগতটাকে খাতায় এইভাবে লিখবেন, তাহলে লিখতে পারবেন। ঠিক আছে? এভাবে অঙ্ক আমরা 2 ঘন্টা করতে পারবো না। আপনি খাতাটাকে মানে আয়তক্ষেত্র হিসাবে করবেন, তাহলে অঙ্ক করতে পারবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। তো আমরা তো এগুলো জানি, তাই না? আমাদের এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নগদ টাকা লেনদেনগুলোকে 2 ভাগে বিভক্ত করা যায় তাদের অর্থের মানদণ্ড দিয়ে। একটা অর্থ সম্পর্কিত, একটা অর্থ সম্পর্কহীন। আর অর্থ সম্পর্কিত লেনদেনগুলোই হচ্ছে কি আমরা লকডাউন বইয়ে অন্তর্ভুক্ত করব। আর আমরা লকডাউন বইয়ের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আপনারা নতুন করে যা শিখবেন সেটা হচ্ছে বিপরীত দাখিলা লিপিবদ্ধ করতে পারবেন। তারপর হচ্ছে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করতে পারবেন। আর হচ্ছে লকডাউন বই প্রস্তুত করতে পারবেন। লকডাউন বই সম্পর্কে আমরা আরেকবার একটু জেনে নেই। নগদ অর্থ ও ব্যবসা চালান ওতপ্রোতভাবে জড়িত। চালান হচ্ছে কি বাকিতে পণ্য প্রেরণের জন্য চালান প্রস্তুত করা হয়। ব্যবসায় প্রতিটি ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হয়। সম্পদ কেনাবেচা, পণ্য কেনাবেচা, পাওনা আদায়, দেনা পরিশোধ, খরচ ও আয় যথাসময়ে পরিশোধ ও আয়সমূহ ব্যবসায়ের সার্বিক পরিচালনায় নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ও প্রকৃতি অনুযায়ী লকডাউন বই প্রস্তুত করা হয়ে থাকে। ব্যবসায়ের আয়তন এবং নিরাপত্তার বিবেচনা করে নগদ অর্থের আদান প্রদানে ব্যাংক সহায়ক ভূমিকা হিসেবে পালন করে। নগদ অর্থের আদান প্রদানের সুবিধার জন্য হচ্ছে ব্যাংক সহায়ক ভূমিকা হিসেবে পালন করে থাকে। তাহলে ব্যাংক হচ্ছে এখানে সহায়ক। ব্যাংকের মাধ্যমে সম্পাদিত লেনদেন লিপিবদ্ধকরণে ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ জানা একান্ত প্রয়োজন। এছাড়া লকডাউন বইয়ের ধারণা আমরা জেনেছিলাম গত ক্লাসে। সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন হয়। আর সেই লেনদেনগুলোকে আমরা নির্দিষ্ট একটি মানদণ্ড 2 ভাগে ভাগ করতে পারি। আর সেটা হচ্ছে অর্থের মানদণ্ড, নগদ অর্থ। লেনদেনের সঙ্গে নগদ অর্থের সম্পৃক্ততা থাকা বা না থাকা। যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থ প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই সমস্ত লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে লকডাউন বই বলা হয়। লকডাউন বই হচ্ছে প্রাথমিক বই এবং এটা হচ্ছে জাবেদার অন্যতম শাখা, কিন্তু এটা হিসাবের বা খতিয়ান স্থায়ী হিসাবের মতো কাজ করে। আমরা নগদ বইয়ের সংজ্ঞাটা আরেকবার জেনে নিই। যেই বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও পরিশোধগুলো তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয় সেই বইকে লকডাউন বই বলে। লকডাউন বইয়ের শ্রেণীবিভাগ আমরা জেনেছিলাম। সেটা হচ্ছে সাধারণ লকডাউন বই, খুচরা এবং বহু গড়া। আর সাধারণ লকডাউন বইকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 গড়া, 2 গড়া, 3 গড়া। আর হচ্ছে বহু গড়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রাপ্তি ও প্রদান হিসাব, মানে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। আর খুচরা লকডাউন বইটা আপনাদের এখন নাই। এটা হচ্ছে সাধারণ খুচরা লকডাউন বই, বিশ্লেষণাত্মক খুচরা লকডাউন বই এবং অগ্রগত খুচরা লকডাউন বই। আপনার বইতে দেওয়া আছে এইভাবে, আপনারা এইভাবে মুখস্থ করবেন। লকডাউন বই হচ্ছে কত? প্রধানত এখানে 4 প্রকার রূপ দেওয়া আছে। আপনাদের নৈবিত্তিকের জন্য আপনারা জেনে রাখেন 4 প্রকার। 1 গড়া, 2 গড়া, 3 গড়া এবং খুচরা লকডাউন বই। এছাড়া হচ্ছে কি আছে? নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা এটা আছে। এখন আপনারা খাতাগুলো সামনে নেন। খাতা কলম নেন আপনারা। হ্যাঁ, কন্টাইনটি বা বিপরীত দাখিলাগুলো আমরা সম্পর্কে জেনে নিই। যেই সকল লেনদেনের ফলে নগদ দান হিসাব এবং ব্যাংক হিসাব দুটো একসাথে প্রভাবিত হয়, ওই সমস্ত লেনদেন সমূহকে কি বলা হয়? কন্টাইনটি বা বিপরীত দাখিলা বলে। নগদান ও ব্যাংক উভয় সম্পত্তি শ্রেণী হিসাব, সম্পদ যেটা সম্পদ শ্রেণীর হিসাব।
তাই নির্দিষ্ট লেনদেনের দ্বারা একটি হিসাবে ডেবিট করলে অপরটা কি হবে অটোমেটিকলি ক্রেডিট হয়ে যাবে। আর উভয় দিকে পোস্টিং এর পরে কন্ট্রা বা সি বা ক লিখতে হয়। এখন আসেন আপনারা একটা জাবেদা করেন, নগদ অর্থ ব্যাংকে জমা দিলে জাবেদা কি হবে লিখে ফেলেন। তো খাতায় লেখেন, তো নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো সাপোজ 5,000 টাকা, জাবেদা করেন, লিখেন দেখি কার কি অবস্থা জাবেদা। রিজিতার খাতা কলম কোথায়? ক্যামেরা বন্ধ। ক্লাসে আসো রিজিতা? নোহা ক্লাসে আসো? জি স্যার। হ্যাঁ, ক্যামেরা অন করেন, ব্যাক ক্যামেরা দিয়ে হলে খাতা দেখেন। ইলমা ক্লাসে আসো? ইলমা? স্যার হ্যাঁ, ব্যাক ক্যামেরা অন করে খাতা দেখান। আখি ক্লাসে আসো? স্যার কি করব? আখি ক্লাসে আসো? স্যার মনে হয় মাইক অফ। 14 14 ইলমা ক্লাসে আসো? স্যার হ্যাঁ, ক্যামেরা অন করেন, ব্যাক ক্যামেরা। রিজিতা ক্লাসে আমার আসো? ব্যাক ক্যামেরা নষ্ট। হ্যাঁ, ব্যাক ক্যামেরা অন করে অঙ্কটা করেন। নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো 5,000, জাবেদা করেন। জাবেদা করেন, নগদ স্যার একটু দাঁড়ান। অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, জাবেদা কি হবে? স্যার দাগ দিয়ে করব? দাগ দিয়ে এমনি অটোমেটিকলি করেন, শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলে হলো। নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো, জাবেদা করেন। আরো করা হয়েছে? ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ওকে ঠিক আছে, ভেরি গুড। মনেরটা হয়েছে, অহনা তোমারটা হয় নাই? স্যার একটু দাঁড়ান, ঈশা? অনেক বাইজা বাইজা আসতেছে, কিছু বুঝতে স্যার পারতেছি না। আমারটা দেখেন। হ্যাঁ, তোমার কি লিখছো? ব্যাংক হিসাব ক্রেডিট কেন লিখছো? তিশা? রোল 2 উল্টা লিখছো। ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদ হিসাব ক্রেডিট হবে, ভুল লিখছো, কাটো, কাটে ঠিক করে লেখো। ও প্রথমে লিখছো, আচ্ছা। নাফিসা নোহা, নোহার ক্যামেরার অবস্থা কেন? আটু দূরে নাও, খাতা আটু দূরে নাও। হ্যাঁ, এবার লেখা শেষ করো, দেখি কি লিখছো। এখন খাতায় লেখেন। এই আগে ক্যামেরা অন করেন, ব্যাক ক্যামেরা অন করেন। তাহলে কন্টেন্টই হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া, আর একটা হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এই দুইটা হইলেই কন্টেন্টই হবে, এছাড়া কোনো কন্টেন্টই বা বিপরীত দাখিলা নাই। আর 2 ঘর এবং 3 ঘর নগদান বইয়ে যেহেতু ব্যাংকের কলাম আছে, এই জন্য ব্যাংক সংক্রান্ত জাবেদাগুলো আমরা আরেকটু জেনে নেই। প্রথমে হচ্ছে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া, এক্ষেত্রে জাবেদা হচ্ছে যাদের হয়েছে মিলাই নেন, ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এই দুটোকে বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে এবার এই ছকটা দেখেন। তাহলে হচ্ছে যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, আমরা তাহলে কি করবো, ডেবিট দিকের ব্যাংক কলামে, ডেবিট দিকে ব্যাংক কলামে টাকাটা দেব, এবং ব্যাংকের বিপরীতে, ডেবিটের বিপরীতে ক্রেডিটের যে বিবরণী থাকবে এটা লিখবো নগদান হিসাব। যেহেতু এটা কন্টেন্টই একই সাথে ব্যাংক এবং নগদকে প্রভাবিত করেছে, তার জন্য ব্র্যাকেটে আমরা সি বা ক লিখব। চাইলে আপনারা খতিয়ান পৃষ্ঠা দিতে পারেন, চাইলে ভাউচার দিতে পারেন, আর যেহেতু বইতে পাশে দিয়েছে আপনারা পাশে দেওয়ার চেষ্টা করবেন, আর না পারলে খতিয়ান পৃষ্ঠার মধ্যে দিয়ে রাখবেন। এইগুলো ডেবিট কলামের। তবে ক্রেডিট দিকে আসেন, নগদান বইয়ের ক্রেডিট কলামে আছে কি, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে নগদ কলামে টাকা লিখবেন,
লেখার পরে তার বিপরীত যে লেনদেন আছে সেটা লিখবেন। নগদের বিপরীত হচ্ছে ব্যাংক হিসাব, তাহলে প্রধানের করে লিখবেন ব্যাংক হিসাব, ব্র্যাকেটে কন্ট্রা লিখবেন। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? না। এই প্রথম কন্ট্রা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? দুইটা অবশ্যই স্যার। একই তারিখে হবে। আচ্ছা, সমস্যা নাই। তারপর আসেন অনুরূপভাবে দ্বিতীয় কন্ট্রা হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৩,০০০ টাকা। জাবেদা করেন দেখি। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৩,০০০ টাকা। জাবেদা করেন। কারো শেষ হইলে মুখে বলতে পারেন অথবা খাতায় দেখাইতে পারেন। না, এটা হয় নাই। টি-শার্টটা হয় নাই। টি-শার্ট কাটো। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে এটা হবে না। কাইটা আবার লেখো। স্যার কে তিশা? আমার নাম তিথি স্যার। তুমি এদের রোল ৩ সেকশন, আমি তো পুরো নাম দেখতে পাচ্ছি না, টি লেখা তো এই জন্য। নামটা আগে লেখো, পরে রুল নাম্বারটা দাও, তাহলে আমি তোমাকে নামটা দেখতে পারবো। নামটা আগে লেখো, রুল লেখো আর সেকশন লেখো ব্র্যাকেটে। রুল দিয়ে সেকশন লেখো ব্র্যাকেটে, তাহলে আমি বুঝতে পারবো পুরোটা লেখা দরকার নেই। স্যার বাংলা মিস এভাবে লিখতে বলছে। বাংলা মিডিয়াম নামটা আগে দিলে ভালো হয়, কারণ ওকে, আর যেহেতু তোমরা ছাড়া আর কেউ নেই এখানে। এটা অবশ্য ভালো হয়েছে, গতবারের তুলনায় এটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, কারণ লেখা শেষ হলে বলতে পারেন। অহনা কি লিখছেন দেখি? ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তো এর আগেরটা ছিল, এখনকারটা লেখেন। মূল লেখা শেষ করো, লেখা শেষ করে দেখাও। নাফিসা নোহা কি আছে ক্লাসে? মনে তো হয় না। রিদিতা ক্লাসে আসো। ইলমা কি ক্লাসে আসো? ইলমা, হ্যাঁ ক্যামেরা অন করেন। যারা ক্লাস করবেন তাদেরকে নিয়ে ক্লাস করব। হ্যাঁ, অহনা আর মূল আপনারা দুইজনেই আছেন। লেখা শেষ হচ্ছে? না, উত্তোলন হিসাব হবে না, মূল উত্তোলন হিসাব হবে না, কাটো। ব্যবসায় তো কি প্রয়োজনে হবে স্যার? ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন হিসাব হয় না। মালিক যখন কোনো কিছু প্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহণ করে তখনই উত্তোলন হিসাব হয়, এছাড়া উত্তোলন হিসাব আর হয় না। তাহলে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে কি পেয়েছো? তুমি নগদ টাকা পেয়েছো। তো নগদের হিসাব ডেবিট, সম্পত্তি বৃদ্ধি পাইছে, অপরদিকে তোমার ব্যাংকের সম্পত্তি কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব পেলে। ওকে, অহনাও একই ভুল করছো। আচ্ছা, জাবেদাটা লিখে বলো। জাবেদা হচ্ছে নগদের হিসাব ডেবিট। ব্যাংক হিসাবের জন্য বলছে হ্যাঁ, এটা। নগদের হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এবার আসলে এই কন্টেন্টটা মাত্র দুইটা কন্টেন্টই বুঝলে আপনাদের এই লকডাউন হিসাবে আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে আমরা নগদ টাকা পেয়েছি, নগদের ডেবিট দিকে নগদের কলমে যায় টাকাটা লিখবো, আর তার বিপরীতে উল্টা বিবরণী লিখবো। প্রাপ্তির করে তাহলে হচ্ছে কি নগদের হিসাব ডেবিট, ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট, ক্রেডিটে হচ্ছে ব্যাংক হিসাব লিখবো। যেহেতু এটা কন্টেন্টই সেজন্য আমরা ক লিখবো। অনুরূপ ভাবে ক্রেডিট দিকে আসবো, ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে, নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংক কলমে গিয়ে টাকাটা লিখবো, লেখার পরে তার বিপরীত বিবরণী লিখবো, উল্টা বিবরণী লিখবো। তো ব্যাংকের ক্রেডিট ছিল, ডেবিট হচ্ছে কি নগদান হিসাব, তো নগদান হিসাব লিখবো। একই তারিখে আমরা ক বা সি লিখবো। এতটুকু বুঝতে পেরেছো অহনা এবং মূল? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা স্যার তারপরে বাকিগুলো যাই। এখন আর কিন্তু কোনো কন্টেন্টই হবে না। এবার আসো, জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলো। মনে করো আমি তোমাকে একটা চেক দিয়েছি, হ্যাঁ, ব্যাংকে। তুমি ওই চেকটি ব্যাংকে নিয়ে গেলে, ব্যাংকে জমা দিছে, কিন্তু জমা দেওয়ার পরে ব্যাংক বললো যে না, আপনাকে যে ব্যক্তি চেক দিয়েছে তার অ্যাকাউন্টে টাকা নেই। এই জন্য কি হলো, ব্যাংক চেকটা প্রত্যাখ্যাত হয়ে গেল। এক্ষেত্রে জাবেদা কি হবে? যেমন আমি যদি বলি জনাব আব্দুল করিমের
থেকে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়ার পরে প্রত্যাখ্যাত হলো, তো জাবেদা কি হবে? নগদান হিসাব debit। না, নগদ টাকা তো তুমি পাও না। আর মনে করো আমি দিলাম, আমি তোমাকে একটা চেক দিলাম, তুমি এটা ব্যাংকে জমা দিছো, তখন জাবেদা কি হয়েছিল? তাহলে কি হবে? তাই তখন কি? তোমার অ্যাকাউন্টে যে আমার টাকা জমা হয়েছে, তাহলে হয়েছে কি ব্যাংক হিসাব ডেবিট, ধরো স্যার হিসাব বা মনোহর হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন হিসাব আমার credit? চেকটা তুমি যে ব্যাংকে জমা দিয়েছো ওটা ফেরত আসছে, তোমাকে বলছে কি না এই চেকে কোনো টাকা নাই, তারপরে কি হলো? হ্যাঁ। তখন তুমি উল্টাটা লিখবা, উল্টাটা কি তাহলে হবে? জাবেদা হবে হচ্ছে সংশ্লিষ্ট পক্ষ যার কাছ থেকে চেকটা পাইছিলাম। হ্যাঁ, আব্দুল করিম হলে আব্দুল করিম, রবি মানে রনি জনি যা হয় সেটা হচ্ছে ডেবিট, আর কি হবে? ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? দুইজনেই তো আছে, বলো কারো সমস্যা আছে? না স্যার। তাহলে আমরা সংশ্লিষ্ট পক্ষের নাম লিখবো, যার কাছ থেকে আমরা চেকটা পেয়েছিলাম তাকে ডেবিট করব, মানে তার সে হচ্ছে দেনাদার, এটা হচ্ছে কে? দেনাদার। আর ব্যাংকের থেকে যেহেতু টাকাটা কমে গেছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে বাসা যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, আমরা তাহলে নগদান বইয়ের ক্রেডিট কলামে গিয়ে ব্যাংকের করে টাকাটা লিখবো, আর উল্টা বিবরণী হিসাবে লিখবো সংশ্লিষ্ট পক্ষ, দেনাদারের নাম থাকলে দেনাদার, নাহলে দেনাদারের নাম লিখবো, অথবা আমরা যদি কোনো নাম পাই সেই নামের নাম লিখে ফেলবো। ঠিক আছে, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। ওকে, তারপর আসেন ইস্যুকৃত। আপনি যখন কোনো চেক ইস্যু করছেন, হ্যাঁ, চেক ইস্যু করার পরে বা আপনি আপনার দেওয়া চেকটা ডিসঅনার হলো, প্রত্যাখ্যাত হলো, সেক্ষেত্রে জাবেদা কি হবে করেন দেখি? আগেরটার উল্টা করেন দেখি, লিখে ফেলেন। অহনার ক্যামেরা অফ করো। স্যার হয়ে যায়। স্যার মনে লেখা শেষ হয়েছে? হ্যাঁ, ব্যাংক জি, হিসাব স্যার। ডেবিট, সংশ্লিষ্ট পক্ষ হিসাব ক্রেডিট। ভেরি গুড, এক্সেলেন্ট, তুমি বুঝতে পেরেছো। স্যার সংশ্লিষ্ট হবে কেন? লিখতেছো কেন? ব্যাংক হিসাব লিখছো, চেক তোমার দেওয়া চেক প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে কি হবে? পাওনাদারকে তো টাকা দিতে হবে এখন, সেজন্য জাবেদা হচ্ছে পাওনাদারের নাম লিখবা, পাওনাদার হিসাব লিখবা, ক্রেডিট লিখবা। হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট লিখবা। ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব বা কারো নাম থাকলে নাম দিবা, অথবা সংশ্লিষ্ট পক্ষ দিবা। তারপরে এখন কি হয়েছে? ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, যে কোনো কারণে হয়তো তোমার চেকটা ডিসঅনার হইতে পারে। এমন না যে শুধু টাকা নাই বিদায় চেক ডিসঅনার হয়, তা না। অনেক সময় গ্রাহকের মানে যে নির্ধারিত অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টের বেশি হলে ব্যাংকে আগে অভিহিত করতে হয়। ঠিক আছে, মানে এক লেনদেনের একটা ইয়া থাকে, নির্দিষ্ট পরিমাণ নির্দেশ করা থাকে, সেটার উপরে হইলে ব্যাংক টাকা দেয় না গ্রাহকের অনুমতি ছাড়া। তাহলে এই কারণে চেক প্রত্যাখ্যাত হইতে পারে। তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, তাহলে নগদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট দিকে ব্যাংক কলামে যে টাকাটা লিখবো, আর বিবরণ হিসেবে উল্টা বিবরণ দেব। তাহলে সংশ্লিষ্ট পক্ষ যদি পাওনাদার হয় পাওনাদার দেব, অথবা নাম থাকলে নাম লিখব। এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। তারপর আসে সুদ মঞ্জুর। ব্যাংক সুদ মঞ্জুর করলো, মনে করেন যে আপনার প্রাপ্ত টাকা, মানে আপনার ব্যাংকে জমানো টাকার উপরে আপনাকে সুদ দেওয়া হলো, তো জাবেদা কি হবে কারণ দেখি? ব্যাংকের সুদ। হ্যাঁ, ব্যাংক সুদ দিল, মঞ্জুর করলো মানে আপনাকে সুদ দিল, ব্যাংক সুদ প্রদান করলো, মানে আপনার জমাকৃত টাকার উপরে নির্দিষ্ট হারে সুদ প্রদান করেছে। ব্যাংক হিসাব। স্যার হইছে। হ্যাঁ, লেখান থেকে আমি দেখতে পাই না, একটু উপর উঠান ইয়েটা। ব্যাংক হিসাব ডেবিট, হ্যাঁ, আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, হ্যাঁ হয়েছে। অনার ক্যামেরা বন্ধ কেন? স্যার ওই যে নুসরাত শুধু ফোন দিতেছে।
নুসরাত ফোন দিলে ব্লক ক্লাস লিস্টে তো পাঠাবে। করে আরেকজন ক্লাস টাইমে কিসের ফোন? ক্লাস আর ইবাদতের সময় ফোন বন্ধ করে রাখবে। ওটা এত বেশি জরুরি। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব বা প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আপনারা প্রাপ্ত লিখতে পারেন, আর কি কোনো সমস্যা নাই। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এবার আসেন আমরা লিখবো কি, যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, আমরা ডেবিট দিকে লকডাউন বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে গিয়ে টাকা লিখবো, আর বিবরণ হিসেবে উল্টা বিবরণ দেবো। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তো প্রাপ্ত লিখলেও হবে? হ্যাঁ, প্রাপ্ত লিখতে হবে, সমস্যা। এবার আসেন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, সুদ একটা, চার্জ একটা, ঠিক আছে? তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ মানে হচ্ছে আপনি ব্যাংকে অতিরিক্ত মানে জমাকৃত টাকার অতিরিক্ত টাকা উত্তোলন করেছেন, সেজন্য আপনাকে ব্যাংকে সুদ দিতে হবে। সেক্ষেত্রে জাবেদা কি হবে? আর ব্যাংকে হিসাব খোলার কারণে আপনাকে বাৎসরিক একটা চার্জ দিতে হয়, হ্যাঁ, সার্ভিস চার্জ। তাহলে এটা এই দুইটা হচ্ছে আপনাদের হলো খরচ। তাহলে এটা জাবেদা কি হবে? করেন দেখি। আচ্ছা, না পারলে ভেঙে ভেঙে করেন। প্রথমে সুদের জন্য একটা করেন, চার্জের জন্য আরেকটা করেন, কোনো সমস্যা নেই। কি লিখছেন না? ব্যাংক হিসাব এখন লেখেন। না পারলে ভেঙে ভেঙে করেন, কোনো আপত্তি নেই। ব্যাংক সুদ ধার্য করলো বা জমাতিরিক্ত উত্তোলনের উপর সুদ ধরা হলো। প্রাপ্ত সুদ লিখবো? প্রাপ্ত না, এটা তো আপনার জন্য প্রদত্ত সুদ, আপনি তো এটা সুদ প্রদান করবেন। আচ্ছা, আর এটা তো আপনার জন্য খরচ। খরচ হইলে? হ্যাঁ, খরচ হলে কি হয়? খরচের নামে লিখতে হয়, স্ব নামে হিসাবভুক্ত করতে হয়। জাবেদার কতিপয় নিয়মাবলীগুলো আবার ভালো করে পড়বেন বাসায়। জাবেদার যত স্ট্রং হবে আপনার হিসাব বিজ্ঞান তত স্ট্রং হবে। জাবেদা স্ট্রং করতে হলে কতিপয় নিয়মাবলী যে 14টা দেওয়া আছে একবার মুখস্থ করে ফেলবেন, আত্মীকরণ করবেন, ধারণ করবেন। ব্যাংক হিসাব ডেবিট লিখেছে, ব্যাংক হিসাব ডেবিট তো হবে না। আচ্ছা, জাবেদাটা আমরা জেনে নেই। জাবেদা তাহলে কি হবে? জাবেদা হচ্ছে কি, আমরা লিখবো ব্যাংক সুদ হিসাব ডেবিট। যেহেতু আমরা সুদ খরচ দিচ্ছি এই জন্য ব্যাংক সুদ হিসাব লিখবো। আর চার্জ আমাদের খরচ, আমরা লিখবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আর লিখবো কি, লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে, তাহলে আমরা ক্রেডিট দিকে গিয়ে লকডাউন বইয়ের ক্রেডিট দিকে যাব, ব্যাংক কলামে গিয়ে লিখবো প্রদত্ত সুদ বা ব্যাংক সুদ হিসাব লিখবো। ব্যাংক সুদ হিসাব লিখে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে লিখবো। আবার চার্জের জন্য গিয়ে লিখবো ব্যাংক কলামে, ক্রেডিট দিকে ব্যাংক কলামে গিয়ে টাকা লিখবো এবং লিখবো ব্যাংক চার্জ হিসাব। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন আসো আমাদের যেহেতু বারটা আছে, বারটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। বারটাকে প্রধানত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে স্যার? দুই ভাগে। দুই ভাগে। একটা হচ্ছে কারবারি বারটা, আর একটা হচ্ছে নগদ বারটা। তো কারবারি বারটার এই অংশটুকু হিসাবভুক্ত করা হয় না, শুধু টাকাটা বাদ দিয়ে শেষ করে দেওয়া হয়, লিখা হয় না। ঠিক আছে, তো কারবারি বারটাকে ভাগ করেছে দুই ভাগে। একটা হচ্ছে ক্রয়ের সময় বারটা, আর একটা হচ্ছে বিক্রয় বারটা। এটা যেহেতু হিসাবভুক্ত করা হয় না, আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা নগদ বার্তায় নগদান বইতে আমরা এটা লিখবো, সেজন্য এটা আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে কি, নগদ বার্তা হচ্ছে প্রদত্ত বার্তা, আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। যখন আপনি কাউকে টাকা ছাড় দেবেন সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। যখন কোনো দেনাদার আপনাকে টাকা পরিশোধ করতে আসবে, আপনি ভদ্রতার খাতিরে ব্যবসায়িক সুনামের কারণে যদি আপনি কি করেন, কিছু টাকা তাকে ছাড় দেন, মকুব করেন, সেটা হচ্ছে কি প্রদত্ত বার্তা। অনুরূপভাবে আপনি যখন কোনো কাউকে আপনার মহাজনকে টাকা ফেরত দিতে যান, তখন সে যদি তার ব্যবসায়িক সুনামের কারণে আপনার কাছে কিছু মওকুফ করে, সেটা হচ্ছে আপনার জন্য লাভ বা প্রাপ্তবার্তা। ব্যাক ক্যামেরা অন করে ক্লাস করেন, আবার ক্যামেরা অফ করে দিচ্ছি।
কে স্যার? আকি। ও আচ্ছা, আকি গ্যালাক্সি ব্যাক ক্যামেরা অন করেন, নাহলে কিন্তু ওয়েটিং রুমে পাঠাই দেবো। আপনাদের বইতে জাবেদা স্যার আমার অধ্যায় নেটওয়ার্কের কিন্তু প্রবলেম, ক্লাস করতে পারবো না। কি আর করা, কষ্ট করে ক্লাসে আসছেন, এটাই অনেক কিছু। তো এই অংশটুকু জাবেদা স্যার অধ্যায়ে আছে, আপনারা একটু পড়ে নেবেন। আমি আমি মুখে বলে দিয়েছি, আপনারা যদি বুঝতে সমস্যা হয় বই থেকে আরেকবার পড়বেন, পরে স্যার দরকার হলে নেটওয়ার্ক আবার আমার অনেক আলোচনা করবেন। প্রবলেম, করতে পারবো না। এবার নকডাউন প্রস্তুতির জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আবার একটু জেনে নেই। যদিও গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আরেকবার একটু আলোচনা করে নিই। প্রথম হচ্ছে ডেবিট দিকে জমার দিক। ডেবিট দিকটা হচ্ছে কি জমা করার দিক, আর ক্রেডিট দিকটা হচ্ছে খরচের দিক। এই দুটো বুঝতে সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কি নগদ টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রান্টি বা বিপরীত দাখিলা হবে। আমরা বিপরীত দাখিলা সম্পর্কে আগে দুইটা জাবেদা করে ফেলেছি, আপনারা বুঝতে পেরেছেন? রেসপন্স করতে জি হবে, স্যার। তারপর হচ্ছে ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে কন্ট্রান্টি বা বিপরীত দাখিলা হয়, এটা আমরা জেনেছি। তারপর হচ্ছে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে ক্রেডিট থেকে ব্যাংক কলমে হবে। জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেটা আপনারা প্রথমে লিখছিলেন। ওটা হচ্ছে মালিকের জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে একজনের কাছ থেকে চেক পেয়ে অন্যজনকে প্রদান করলে উভয় দিকে নগদান কলমে হবে। তাহলে এখান থেকে হবে যেমন রহিমের কাছ থেকে আব্দুর রহিমের কাছ থেকে চেক পেয়ে আব্দুল করিমকে প্রদান করা হবে। তাহলে কি হবে? এখানে তাহলে এই ধরনের চেক গুলো হচ্ছে নগদ টাকার সামনে, তাহলে নগদান বইতে লিখবে, ঠিক আছে? তারপর যে চেকে পণ্য বা মাল বিক্রয় করলে কি হচ্ছে ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে, আর যদি অনুরূপভাবে চেকে পণ্য ক্রয় করলে ব্যাংক কলামে ক্রেডিট দিকে হবে। এছাড়া আর কি আছে? বাকিতে লেনদেন, পণ্য উত্তোলন, অবশ্যই এগুলো নগদের বইতে আসবে না। তাহলে এই 8টা নিয়ম আপনারা মুখস্থ করতে পারবেন না বা মনে রাখতে পারবেন তো? আপনারা চাইলে একটা জি স্ক্রিনশট দিতে স্যার। পারেন, স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে ফেলবেন। দিছি। হ্যাঁ, আত্মীকরণ করে ফেলবেন। তাহলে এই 8টা যদি আপনি জানেন, তাহলে লকডাউন বই পড়তে আপনার আর কোনো সমস্যা হবে না, কারণ আপনি এর আগে ব্যাংক সংক্রান্ত জাবেদাগুলো শিখেছেন, বাট্টা সম্পর্কে যা বলেছি সেটা জেনেছেন, আর হচ্ছে লকডাউন বই কিভাবে লিখতে হয় সেটাও দেখলেন। তাহলে এই 8টা আপনাদের কাজ মুখস্থ করা বা মনে রাখা। আর এটা তো বলছি যে কারোর এটা নগদে আসবে না, তাহলে এটার প্রয়োজন নাই, এটা আগে বাট্টার সাথে চলে গেছে, তাহলে 8টা মুখস্থ করলেই হয়ে গেল। ওকে, এবার আপনাদের বইতে দেখেন একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এই অঙ্কটা করি। শরীফ ট্রেডার্স 2017 সালের জুন মাসের কতিপয় সরি শরীফ ট্রেডার্স এর 2017 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। কি দেওয়া আছে? 1 তারিখে প্রারম্ভিক নগদ উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে 2500 টাকা। জাবেদা কি হবে? জাবেদা হবে লকদার হিসাব ডেবিট, ব্যালেন্স বিডি হিসাব ক্রেডিট, ঠিক আছে? তারপরে জুনের 2 তারিখে অতিরিক্ত মূলধন আনা হলো, জাবেদা করেন দেখি কি হবে? জাবেদা কি হবে? মন অন না, দুজনে ক্যামেরা মাইক্রোফোন অন করো। হ্যাঁ, ও অতিরিক্ত মূলধন আনলে জাবেদা কি হয়? মন বলো। স্যার পারবো না। পারবেন না, তাহলে এই জাবেদা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে নগদে পণ্য ক্রয় করা হলো, জাবেদা হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 6 তারিখে বলা হয়েছে জামালের নিকট নগদে পণ্য বিক্রয় করা হলো 8000 টাকা, তাহলে নগদে পণ্য বিক্রি করে টাকা পাইছেন, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে আলমের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়েছে, ঋণ গ্রহণ করলে টাকা পান, তাহলে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, অথবা আলমের ঋণ হিসাব ক্রেডিট। তারপর কি আছে? 15 তারিখে হচ্ছে অগ্রিম ভাড়া পরিশোধ করছে, তাহলে অগ্রিম ভাড়া সম্পদ, খরচের অগ্রিম সম্পদ, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 20 তারিখ হচ্ছে দেনাদার থেকে প্রাপ্তি হচ্ছে 6000 টাকা পাইছেন, তো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে কি জুনের 25 তারিখ যন্ত্রপাতি ক্রয় করা হলো, তাহলে যন্ত্রপাতি সম্পত্তি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 9000 টাকা। তারপরে মামুনকে বেতন দেওয়া হলো, এটা আপনার খরচ, তাহলে হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
তো এটা আপনাদের উদাহরণ দেওয়া আছে, একটু দেখে বাসায় চেষ্টা করবেন, এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করেছিলাম আপনাদের ক্লাসে এটা বুঝাই দেব, কিন্তু সময় না হওয়ার কারণে আপনারা 10 মিনিট নষ্ট করেছেন। এই জন্য আমি এই অঙ্ক পর্যন্ত আসতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। এটা গত ক্লাসে আবার বুঝাই দেব। আপনাদের বাড়ির কাজ থাকবে, এটাই বাড়ির কাজ থাকবে। আপনারা এটা নিজেরা করার চেষ্টা করবেন। আর যদি থেকে পারেন, যাবে তো। হ্যাঁ যদি পারেন তাহলে হচ্ছে গিয়ে আরো কিছু কাজ ছিল, সময় স্বল্পতার কারণে করতে পারি নাই। অনেক পরিকল্পনা ছিল আমার। আর যদি পারেন তাহলে আপনাদের বইয়ে যে কাজটা দেওয়া আছে এই কাজটা করুন সাথে সাথে, ঠিক আছে? আর না পারলে কিছু করার নাই, যেহেতু আমি শেষ করতে পারি নাই। তো ধন্যবাদ আপনাদের দুজনকে ক্লাসে থাকার জন্য। আপনারা হাজিরাটা দিয়ে দিন। স্যার হ্যাঁ, দুইজন। স্যার কুড়িন সঞ্চিত ধার্য করা হলো, এটা মানে জাবেদাটা কি হবে? কি সঞ্চিতি? অবশ্যই কুড়িন সঞ্চিতি। সঞ্চিতি ধার্য। কুরিন সঞ্চিতি ধার্য করলে কুরিনটা হচ্ছে আপনাদের কি হচ্ছে, এটা আপনার একটা ফান্ড। আপনারা হচ্ছে লিখবেন যেহেতু এই ফান্ডটা হয়েছে, এটা আপনি অন্য দিক থেকে আনছেন, ঠিক আছে? এটা সাধারণত ইয়া থেকে কাটা যায়, এই যে দেনাদার থেকে মাইনাস হয়, ঠিক আছে? কুরিন সঞ্চিতি এটা হচ্ছে অনাদায়ী পাওনার বিপরীতে লেখা হয়, ঠিক আছে? অনাদায়ী পাওনাদার থেকে লেখা হয়, এই জন্য আলাদা করে সঞ্চিতি করা হয়। আচ্ছা, এটা যখন আমরা রেয়া মিলে যাব তখন আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে অহনা অহনা রুল কত? জি স্যার। কি 0 9। 9 না? অহনা মজুমদার। আচ্ছা, আর মনের রুল কত? স্যার 2। 2। ওকে, ঠিক আছে, তোমাদের দুজনে হাজিরা দেওয়া হলো, বাকিগুলো কেটে দেওয়া হলো। মার্চ মাসে আমাদের আজকে ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসে বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।